Yes, Maharaj. Now let us start with the Sham mantra. We don't have that much time at present. Start. Sir, we have only 7 minutes. Ready? Om Sthapakaya cha dharmasya. Bolo. Om Sthapakaya Sthapakaya dharmasya Sarva dharma swarupine. sarvadharma sarupine Avatara varisthaya. Rama Krishnaya te namaha. Krishnaya te namaha. Namaim Saradam Devim. Tanim Saradam Devi. Rama Krishnam Jagurum. Rama Krishnam Jaguru. Adpadme Tayo Sritva. Pranamami Muhurmuhu. Namah Shri Yatirajaya. Vivekananda Suraye. Satchet Sukha Swarupaya. Swamine Tapaharine. Very good. তাহলে আমরা এখন আজকের যে ক্লাসটি আছে সেটার সম্পর্কে একটু কথাবার্তা বলে নিচ্ছি। তো I request all of my boys to at least recapitulate what we have discussed in last class. Last class we have discussed about what are sanskaras. Marriage. Marriage. No sir, samskara was the last class. Last class. Yes sir. Very nice, very nice. So everybody is having Ma Sharda's and Gadadhar's marriage. This was Yes, the topic last time. Yes, Now Maharaj. we will progress towards another. We read only 2 paragraphs, and now after the discussion of 2 paragraphs, we are just coming on 3rd paragraph. So I hope that you all are attentive. I am just reading it out. Please be cautious to hear every word, so you can enjoy every explanation of every word, every line. Because in between the line, there are so many things which one has to explain, or as the person, as I am a mentor here, I have to explain you. And if any questions arise in your mind, please be free to ask in the last. When I ask you, tomader ki prashno ache, then you come forward and ask easily. Here the paragraph is like this. Page number is not given. The chapter is number 7. Chapter is related to marriage. So now let us discuss marriage. About what is the 3rd paragraph shows here. The marriage did take place, nevertheless it was 1859. कौन बच्चा ছিল বলো তো? So 1859. এখন কি চলছে? 2021. 2021. Sir, about 161 years ago. হ্যাঁ, Sir, about 161 years ago, their marriage was happened. ঠিক। তাহলে এটা একটা হলো যে এত বছর আগে, মানে এখন 100 years it has not over. 100 বছর হয়েছে ওটাকে 100 years হয়েছে, not yet 100 years over. ঠিক আছে? তো এই বিয়েটার সম্পর্কে কিছু একটু স্পেশালিটি আছে। কি স্পেশালিটি আছে? যাকে আমরা আজকে ভগবান বলে পূজা করছি, তিনি বিয়ে করেছিলেন 1859, আর বিয়ে হয়েছে একটা এমন ছেলে, তখন ওনার বয়সটা কত ছিল বলো? 23. Say 23. 23, Ramakrishna 23 and Sarada 5. হ্যাঁ, তা আমরা এটা ডিসকাস করেছিলাম কি আজকের পিরিয়ডে এরকম ম্যারেজটা নির্ভুল হবে, লোকজন পছন্দ করবে না, গভর্নমেন্ট ওটাকে অ্যাপ্রুভ করবে না,
আর Yes. এটা মান্যতা পাবে না। কিন্তু এখানে অনেকটা ডিভাইন প্লে কাজ করছে। শ্রী রামকৃষ্ণ দেব, মা শারদা, তাদের দোনার নিযুক্তি হয়েছে, ইয়া বলতে পারো তারা দোনো এক দুজেকে চুজ করেছেন, তাদের জীবন সাথী অ্যাপ্রুভ করে, তারা নিজে অ্যাপ্রুভ করেছে। তাহলে এখানে হচ্ছে যখন মা যেমন বলতো মীরাবাই যে আছেন, তিনি যেমন শ্রীকৃষ্ণকে নিজের স্বামী মতো অ্যাপ্রুভ করে নিয়েছেন, অ্যাকসেপ্ট করে নিয়েছেন। এখন শ্রীকৃষ্ণ তখন আগেকার যুগের একটা ক্যারেক্টার আছেন, আর মীরাবাই হয়তো এই যুগের একটা ক্যারেক্টার আছেন, কিন্তু তিনি অ্যাকসেপ্ট করেছেন, হৃদয় দিয়ে অ্যাকসেপ্ট করেছেন, মন প্রাণ দিয়ে অ্যাকসেপ্ট করেছেন, আর তিনি নিজের জীবনে শ্রী শ্রী কৃষ্ণকে নিজের স্বামী মতো পেয়েছেন। এটা আমরা এই যুগের ভিতরে এই কাহিনীটা দেখতে পাচ্ছি। তোরা হয়তো যায়নি, কখনো রাজস্থান যদি যাওয়া হয়, মেড়তা সিটি বলে একটা জায়গা আছে, তোরা যদি ওখানে যাও, আজকেও শ্রীকৃষ্ণের ওই মন্দিরটি আছে। এখনো এমনও ওখানে একটা প্যালেস রয়েছে যেখানে মীরাবাই ডান্স করতেন কৃষ্ণের মূর্তিটা রেখে। উদয়পুর গেলে মীরাবাইয়ের অনেক ঘটনাগুলো দেখা যায়। মেড়তা সিটি গেলে ওই জায়গাটা দেখতে পাবে যেখানে তিনি শ্রীকৃষ্ণকে নিজের আপন বরণ করে ওখানে থাকতেন, আর সত্যি করেই তিনি ওনাকে দেখেছিলেন। এখন এই সব প্রকারের ম্যারেজ যেটা আছে সেটার সম্পর্কে আমাদের ফ্যাকচুয়াল ইফেক্ট আমরা বুঝতে পারি না। এটা তো কেন কি এটা একটা ডিভাইন স্ট্যান্ডার্ডের হ্যান্ড আছে, বা আমরা বলি যে এটা যেমন আজকের ক্লাস আমাদের দেরি করে হলো, হয়তো কোনো ডিভাইন কারণ রয়ে থাকতে পারে, আমরা এটাকে বুঝতে পারি না। আমাদের লজিক্যাল মাইন্ড ওখানে কাজ করে না, ওখানে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি কিছু কাজ করে। ওখানে কাজটা কি করে? দ্য ডিভাইন উইল ওয়ার্কস, যে দৈবী ইচ্ছা যেটা আছে সেটা ওখানে কাজ করে। আমরা পরে পরে ধীরে ধীরে জীবনে আগে যেমন যেমন আগে এগোই, এই দৈবী ইচ্ছাটাকে আমরা কি করে যে বুঝবো যে এই দৈবী ইচ্ছাটাই আমাদেরকে চলায়। আর দেবী ইচ্ছাটাকে অনেকজন লক বলে ডাকে, বা অনেকজন বলে ভগবানের ইচ্ছে। তাহলে এই যে দেবী ইচ্ছা আছে, সেই দেবী ইচ্ছা অনুসারে এই দুজন নিজের জীবন যাত্রা এরকম করে যাপন করবে যে সংসারের ভিতরে আধ্যাত্মিক জগতের আধ্যাত্মিক মূল্যগুলো বুঝিয়ে দেবে। তাই এরকম এই দুজন যে আত্মা আছে, এই দুজন যে শুদ্ধ আত্মা আছে, তারা একটা জায়গায় এসে এমন একটা পরিণয় সূত্রে নিজেকে আবদ্ধ করছে। তাই আগেকার এই যে ঘটনাটি আছে আমরা একটু সুন্দর করে পড়ি। বলছে শারদা দ্য চাইল্ড ব্রাইড। একটা ভাবা যেতে পারে যে ছোট্ট কন্যা কি করে যে বধূ মতো সাজে। একটা ছোট্ট কন্যা, তাকে আমরা সাজালাম, তারপর বলছে ওয়াজ অ্যাডোর্ড উইথ বরোড অর্নামেন্টস। আমরা দেখো বেলুড় মঠে তোরা দেখেছো যে কুমারী পূজা হলে একটা মেয়েকে কত সুন্দর করে লাল কাপড় দিয়ে আমরা দুর্গার মতো মূর্তি করে সাজানো হয়, তোরা দেখেছো? হ্যাঁ স্যার, স্যার পাড়ায় যখন পুজো হয় তখন দেখেছি। Have you ever seen that in Belur Math when we worship Kumari Puja, then a child of 6 to 7 years old or 4 years old, she is getting decorated as if she is Mother Durga. So in the same way here Ma Sharda was decorated. Sharda the child bride was adorned with borrowed ornaments. সত্যি করেই তাদের বাড়িতে এত অর্নামেন্টস ছিল না যে একটা বধূর যে গায়ে হতে হবে। আচ্ছা, এখানে অর্নামেন্টস বলে যে তোমাদের যে ঘটনাটি যে আছে, এটা একটা জাগতিক কথা আছে যে আমরা আমাদের যে হিন্দু সমাজে বলো বা অন্য কোনো সমাজে বলো, এই যে জুয়েলারি আছে বা অর্নামেন্টস আছে, এই অর্নামেন্টস তারা ব্যবহার করে যারা সাধুয়া মহিলারা থাকে বা যারা তাদের বিয়ে হয়েছে, তাদের স্বামী আছে, তারা অর্নামেন্টস পরেন। আমরা জানি যে নাকে অর্নামেন্ট পরা হয়, কানে অর্নামেন্ট পরা হয়, বিন্দিতে অর্নামেন্ট পরা হয়, গলায় অর্নামেন্ট পরা হয়, হাতে অর্নামেন্ট পরা হয়, পায়ে অর্নামেন্ট পরা হয়, পায়ের আঙ্গুলে অর্নামেন্ট পরা হয়, আবার আঙ্গুঠিতে অর্নামেন্ট পরা হয়। তাহলে এই যে অর্নামেন্টস আছে, তোমাদেরকে এই ছোট ছোট টাস্ক দিয়ে রাখলাম যে এই
বাড়িতে জিজ্ঞেস করতে পারবে যে কোন কোন রকমের অর্নামেন্টস একজন বধূ মানে যে বিয়ে যাকে বিয়ে দেওয়া হচ্ছে সে কোন কোন রকমের অর্নামেন্টস পরবে বা পরেন তাদের নামগুলো জিজ্ঞেস করবে। কেন আমি তোমাদেরকে এই টাস্কটা দিচ্ছি, এটা খুব ইন্টারেস্টিং আছে। অনেকটা জিনিস আছে, অনেকটা অর্নামেন্টস আছে, তাদের নাম আমরা জানি না, বুঝি না। যেমন দেখো হাতে পরা যে আছে তাকে কি বলে বলো তো, তোরা বলতে স্যার পারবে? বালা। স্যার বালা। চুড়ি আরো বালা। কিছু আরো স্যার স্যার শাখা। স্যার শাখা। শাখা। এই যে শাখাটি যে আছে, স্যার শাখা পলা। কেন বলা আছে? কেন কি স্যার এটা পলা। শাখা হচ্ছে, সাদা রং। হ্যাঁ এটা দেখো শাখা যেমন আছে, শাখা আমাদের বেঙ্গলি ফ্যামিলিতে খুব ইম্পর্টেন্ট একটা অর্নামেন্ট আছে। তোরা দেখবে মায়েরা শাখাটা সবসময় খুলবে না, শাখাটা হ্যাঁ, স্যার। সবসময় হ্যাঁ পরে রাখে। কেন? এই শাখাটি যেটা আছে তাদের জীবনের সঙ্গে এমন জড়িত আছে, তুমি জিজ্ঞেস করতে পারবে এই শঙ্খটাকে কেটে এই শাখাটি তৈরি করা হয়, এর উপরে তারপরে রূপো বা গোল্ড দিয়ে তাকে সুন্দর করে সাজানো হয়। এই শাখার খুব ইম্পর্টেন্স এখানে আমাদের বেঙ্গলি ফ্যামিলিদের ভিতরে থাকে। এটা তোরা জিজ্ঞেস করবে যে একটা বিয়ের ভিতরে কি কি অর্নামেন্টস লাগে বা কি কি অর্নামেন্টস মেয়ে মানুষকে দেওয়া হয়, তারা যখন বিয়ে দেওয়ার সময়ও তাদের ঘরে নিয়ে যাওয়ার জন্য তাদেরকে মাতা পিতা তাকে গিফট স্যার করে। এদের কি কোনো ইংলিশ নাম আছে এই শাখা পলা? হ্যাঁ, এটা জিজ্ঞেস করবে। I am just asking you that you ask your parents that what are those things which you have brought from your father's house. এটা বলবে যে আমার এটা প্রজেক্ট আছে, মহারাজ আমাদেরকে এরকম বিচিত্র বিচিত্র জিনিসগুলো আমাদেরকে জানান। না হলে তোরা বুঝতেই পারবে না নামটা কি আছে, কেন যে শাখা পেরা হয়, কেন যে টিপ দেওয়া হয়, কেন যে কানে পড়তে হয়, কেন যে মেয়েদের নাকে এটা পড়তে হয়, এটা তুমি জিজ্ঞেস করবে। তাহলে তোরা you will get so many interesting ideas what are the ornaments which they wear. আচ্ছা, তারপরে দেখো পুরুষদেরও অর্নামেন্ট থাকে, যেমন গলায় চেন থাকবে বা হাতে আঙ্গুঠি থাকবে, এটা খুব ইম্পর্টেন্ট। এই দুটি ইম্পর্টেন্ট জিনিস থাকে। তো এটাকে আজকের ডেটে in today's time what the name is given to it, that the name of this particular items which are gifted during the marriage through the girl's own house or their parents, that is called Stri Dhan. কি বলা যায় বলো? স্যার স্ত্রীধন। Stri Dhan মানেটা হচ্ছে বিয়ে হওয়ার শ্রীধন সময়, মানে বিয়ে হওয়ার সময় আমার বউয়ের যে গয়নাকাটি গুলো থাকে। হ্যাঁ ওটাকে আমরা স্ত্রী ধন বলা হয়। আর এটার উপরে পুরুষের কোনো অধিকার থাকে না, স্বামীর কোনো অধিকার থাকে না। এই যে জিনিসটা আছে সেটা থাকে যে দরকার পড়লে যে ঘরের যে বউ থাকে তিনি চান যদি দরকার হয় কোনো অসুবিধা হয় তিনি বিক্রি করার জন্য দিতেও পারেন। কিন্তু এটা ওয়েলথ ট্যাক্স, যেটা আমাদের ট্যাক্স ডিপার্টমেন্ট কর বিভাগ রয়েছে, সেটার ভিতরে এই সবগুলো ভালো করে লিখে দিয়ে সাবমিট করে দিতে হয় যে আমাদের কাছে এরকম সোনা আছে, এরকম এটা আছে, এরকম এটা আছে। তো আজকাল স্যার আইনের ওটা হিসাবে ওয়েলথ ট্যাক্স totally কেন দিতে হবে স্যার? স্যার ওটা কেন লিখে দিতে হবে ওয়েলথ ট্যাক্স কে? কি বলছেন? স্যার I could not follow. Please repeat it again. একবার দুবার রিপিট করো, কি বলছিলে বাবু? স্যার ওটা কেন আমাদেরকে ওয়েলথ ট্যাক্স এ লিখে দিতে হয় যে এরকম এরকম আছে? কেন কি, হ্যাঁ একটা কারণটা এটা থাকে যে আজকে যদি কোনো কিছু দরকার পড়লে তুমি আজকে কোনো মার্কেট থেকে কোনো সম্পত্তি কিনছো, মানে একটা বড় মাকান কিনছো বা হয়তো বড় তুমি তোমার এটা কোনো গাড়ি কিনছো, তাহলে কি হয় এই কোন সোর্স থেকে তুমি টাকাটা কালেকশন করেছো এই জিনিসটা সোর্সটা তোমাকে ইনকাম ট্যাক্সে জানাতে লাগে। তখন হয়টা কি আমার কাছে এই গিফটস আমি পেয়েছিলাম বিয়ের সময়, আর এটার যে রিসেল ভ্যালু আছে সেটা আমি সেল করে এটাকে এই টাকাটা কালেকশন করেছি আর এই টাকা দ্বারা আমি জিনিসটা কিনছি। এখন যদি মার্কেটের ভিতরে আমার বিজনেস চলছে, আমার যদি ভালো চাকরি হয়ে থাকে, তাহলে আমার সোর্স যে আছে আমি জানাতে পারি যে আই হ্যাভ গট মানি ফ্রম মাই স্যালারি, আই হ্যাভ গট মানি ফ্রম মাই বিজনেস এন্ড দেন আই এম স্পেন্ডিং মানি ফর দিস। তো এটা যে আছে তোমার ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের ভিতরে ফাইল থাকে প্রত্যেকটা মানুষের, তোরাও দেখবে তোমার মা বাবারও থাকতে পারে, দ্যাট ইজ কল্ড ইন্ডিভিজুয়াল স্ট্যাটাসের ভিতরে ট্যাক্স আমাদের যে
সবসময় প্রত্যেক বছর আমরা সাবমিট করছি গভর্নমেন্টে, সেটার ভিতরে কোনো ইনকাম যদি থাকে, তারা ইনকাম আউট অফ এক্সেস যদি ইনকাম থাকে, তাহলে ওই মুদ্রাস্ফীতিটাকে কন্ট্রোল করার জন্য গভর্নমেন্ট ওটাকে ট্যাক্স নেয়। ওই ট্যাক্সটা যেটা আছে সেটার ভিতরে এই রকম যে অ্যামাউন্টে, যে বড় অ্যামাউন্টে যদি জুয়েলারি থাকে, সেটার বিক্রি করলে যে ইনকাম আমরা পাই সেটাকে বলে ক্যাপিটাল গেইন। কি বলে? ক্যাপিটাল গেইন। Again. হ্যাঁ, এই যে ক্যাপিটাল গেইন থাকে না, অ্যাকচুয়ালি তোমাদের তো এই সাবজেক্ট নেই, বাট ইট ইজ এ সাবজেক্ট ইন চার্টার্ড অ্যাকাউন্টসি। যখন তোরা চার্টার্ড অ্যাকাউন্টসি পড়বে তখন এই সবগুলো তুমি দেখতে পাবে। স্যার তাহলে আমার আমাদের বাবা তো- চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস। হ্যাঁ, কি বলছো? স্যার ওর বাবা চার্টার্ড অ্যাকাউন্টস। হ্যাঁ, তো দেন ইউ ক্যান আস্ক হোয়াট ইজ ক্যাপিটাল গেইন। তুমি ক্যাপিটাল গেইন জিজ্ঞেস করতে পারো, হোয়াট ইজ ক্যাপিটাল গেইন। তাহলে যাই হোক, এই জিনিসটা আমাদের দেখো একটা সূত্র আমরা শুরু করলাম, কোন দিকে কোথায় চলে গেল। আর আজকে এই ম্যারেজটা হওয়ার ভিতরে 100 ইয়ার্স ইয়েট নট কমপ্লিটেড, তার ভিতরে সোসাইটি কত দূরে চলে গেছে। তখনকার টাইমে চার্টার্ড অ্যাকাউন্টেন্সির কোনো দরকার ছিল? যখন শ্রী রামকৃষ্ণ দেবের বিয়ে হলো তখন কোনো দরকার ছিল? নো স্যার। নো, এটাই বলছি। কিন্তু আজকের টাইম কত চেঞ্জ হয়ে গেছে। তাই দেখো, এই ছোট জিনিস থেকে তোমাদের কথা জানা গেল যে তখন যে মা শারদাকে যে অর্নামেন্টস পরানো হয়েছিল, সেটা কি ছিল? বরোড অর্নামেন্টস। যে তাদের বাড়ির কাছে তাদের নিজের ফাইন্যান্সিয়াল স্ট্যাটাস এরকম পাওয়ারফুল ছিল না যে এই জিনিসটা তিনি নিজের কাছে আয়াত করতে পারে। তারা বরোড মানে অন্যজনের বাড়ি থেকে নিয়ে এসেছিলেন। আর আজকে তোরা তো জানো নাটক মন্ডলীতে অর্নামেন্টস গুলো ভাড়া করে পাওয়া যায়, কিন্তু এই অর্নামেন্টস রিয়েল থাকে না। কিন্তু এখানে এই অর্নামেন্টসটা রিয়েল গোল্ডের ছিল, সেটা তখন পরানো হয়েছিল। আর এই চুক্তি করে পরানো হয়েছিল যে পরে ওইটা ফিরে ফেরত দেওয়া হবে। দিয়ে দেওয়া হবে। আগে পড়ছি, হ্যাঁ, এটা রিটার্ন করে দেওয়া হবে। এখন ছোট বাচ্চা মেয়ের যাদের থাকে, তোরা জানো কিছু যদি ওকে ভালো জিনিসটা পরিয়ে দেওয়া হয়, সে আবার ফিরে দিতে চাইবে না। তো এই কন্ডিশনটা এখানে হলো, বলছে she thought they were her own. তিনি ভেবেছেন যে এটা তো আমার নিজের আপন। উনি এত সুন্দর করে সাজগোজ করেছেন, দেখবেন যে মায়েদের এটা সব থেকে বেশি ইনস্টিংক্ট থাকে যে তারা সাজগোজ করতে পছন্দ করে। বুঝতে পেরেছো? I think Right. Sharada Devi didn't know that the ornaments were borrowed. That's why she Yes. thought they were her own. She thought that these are their own. But ছোট বাচ্চাকে কিছু দিলে, এমন একটা গ্লিটারিং সুন্দর জিনিস দিয়েছে, তাহলে বাচ্চা ভেবেছে যে এটা আমার আপন, ওরা ফিরে দিতে চাইবে না। বলছে বাট নাও আফটার দ্য ম্যারেজ হাউ টু টেক অ্যাওয়ে দ্য অর্নামেন্টস ফ্রম হার। এখন ওটা দিতে চাইছে না। বিয়ের যে সেরেমনি যে আছে, যে আমাদের এখানে যে বিয়ে যে হয় সেটা কি রকম হয় জানো তো? একটা হবন কুণ্ড স্থাপিত করা হয়, পণ্ডিত মশাই এসে, বামন মশাই এসে ওখানে বিষ্ণুর পূজা করিবে। বিষ্ণুর পূজা করার পরে এই যে বিবাহ সূত্রের পরিণয় হওয়ার আগে শপথ নিতে হয়। কি শপথ নিতে হয়? 7খানি শপথ বলা হয় যে আমি তোমাকে ভরণ পোষণ করব, আমি তোমার জীবনের দুঃখ সুখের সবসময় সঙ্গে থাকিব, তুমি যে আমাকে আনিয়ে দেবে সেটার ভিতরে আমি তোমার ঘরটা ঠিকভাবে সাজিয়ে গুজিয়ে তোমার সাহায্য করব। এরকম করে 7টি শপথ নেওয়া হয়। এখন তুমি যদি ভাবো, বাড়িতে যাদের বিয়ে হয়ে গিয়ে থাকে তাদেরকে জিজ্ঞেস করবে এই 7টি কি শপথ নেওয়া হয়েছিল, জিজ্ঞেস করবে। অনেকজন জানবে না, কিন্তু তুমি জিজ্ঞেস করবে হোয়াট আর দ্য 7, এটা লেখা আছে, আমি লিখে রাখছি, তোমাদেরকেও পয়েন্ট দিয়ে রাখছি। হোয়াট আর দ্য 7, এটা কি বলে, vows, VOWS, vows taken। সে প্রমিসেসও তো বলা যেতে পারে, প্রমিসেস। প্রমিসও বলতে পারে, কিন্তু প্রমিস থেকে এটা vows সবথেকে বেশি উপর থাকে। প্রমিসের ভিতরে অনেকজন ভাঙতে পারে, কিন্তু vows in front of fire if we take, that cannot be broken। বুঝলে তো? ওর ভিতরে কোনো শিথিলীকরণ কোনো চান্সই নেই। এটা হচ্ছে vows যখন আমরা নিচ্ছি তখন ওটা পুরো লিখে নাও, 7 vows taken at the time of marriage, है ना? Please mention।
এটা সাতখানি যে সাতটা So যেটা what vows- are the 7 vows taken during marriage? হ্যাঁ, during marriage ceremony by brides and bridegroom दोनों लिखे नाও। তাহলে এই প্যারাগ্রাফের ভিতরে তোমাদের কাছে দুটো একটা প্রজেক্ট তোমাদের কাছে চলে এলো। What are the ornaments which one bride used during the marriage time? হইলো? লিখেছে? সবাই লিখেছে? আমার কাছে আজকে ল্যাপটপ নেই, তোরা এক দুজেকে ডিস্ট্রিবিউট করে নেবে কি কি যে আমি পয়েন্টস লিখেছিলাম। তো এই যে অর্নামেন্টসটা যেটা আছে সেটার সম্পর্কে আজকে যে ডিসকাশন হয়েছে সেটার নামগুলো জিজ্ঞেস করবে, অনেক রকম আছে। তুমি দেখে ইউ উইল বি সারপ্রাইজড যে আমরা জানি না তাদের নামগুলো এত ডিফিকাল্ট, আর সো মেনি থিংস আর গেটিং ইন আওয়ার সোসাইটি। আমাদের কালচারের ভিতরে এত অর্নামেন্টস, এত ডিজাইনস রয়েছে দ্যাট উই উইল বি সারপ্রাইজড। তাহলে ওই যখন এই যে অর্নামেন্টস, বরোড অর্নামেন্টস তাকে পড়ানো হয়েছে, নাও comes the question, what were the ornaments or what ornaments may be there in that particular village during the time of marriage of these holy people? Sri Ramakrishna और मां शारदा বিয়ের সময় দাদা কি যে অর্নামেন্টস পরে থাকতে পারেন, তখন ওই কালচারটা তোমাকে খুঁজতে হবে যে কি কি যে, যেমন কিছু বাচ্চারা বলো বালা আছে, কিছু বাচ্চারা বলো শাখা আছে। যেমন শাখা একটা এমন প্রাচীন অর্নামেন্ট আছে যে এত দিন থেকে শাখা চলে আসছে, চুড়ি চলে আসছে, কঙ্গন চলে আসছে। এইগুলো সবাইদের জীবনে যারা বিধবা তাদের জন্য নয়, কিন্তু যারা সধবা হচ্ছে ইয়া যাদের এখন বিয়ে হচ্ছে তারা এটা পরবেই পরবে, এটা না পড়লে অমাঙ্গলিক বলা যায়। তাই ঠিক আছে, আগেকার কথা পড়ছি। অর্নামেন্টস এর সম্পর্কে হলো, তারপরে হোয়াট আর দ্য 7 vows taken during the time of marriage ceremony by bride and bridegroom, ঠিক আছে? আগে দেখি, but now after the marriage how to take away ornaments from her. Chandra Devi, Ramakrishna's mother, did not know what to do, but he told her not to worry. এখন তোমাকে আর একটা মজার গল্প বলি, যে বাড়িতে যখন কোনো বউ যখন আসে তাদের তো অনেক গয়নাগাটি নিয়ে আসে। এখন সেটা সামান্য ব্যবহারের সময় এই গয়নাটা পরা হয় না, তখন শাশুমা তাকে বলে দেয় যে বাবা এই গয়নাটা ভিতরে রেখে দাও আর হালকা কোনো গয়না পরে নাও। তুমিও তোমাদের জিজ্ঞেস করতে পারো, বাড়িতে মা বাবাকে জিজ্ঞেস করতে পারো যে অনেক দামি দামি গয়না থাকে তারা সবসময় পরে না। কি শুভব্রত ঠিক বলছি হ্যাঁ না? স্যার। সবসময় কি পরেন? হ্যাঁ মহারাজ, না না সবসময় সবসময় পরেন না। পড়েন না। যখনই কোনো উৎসব হবে, কার্যক্রম হবে, তখন তারা ওটাকে বের করেন। কেন? একবার হারিয়ে গেলে, একটা নেকলেস হারিয়ে গেলে 2 লাখ টাকা গায়েব, 2 লাখ টাকার জুতো লেগে গেল। হ্যাঁ, একটা হীরার আঙ্গুঠি যদি পরা আছে এটা যদি, হ্যাঁ ঘরে কান্নাকাটি শুরু হয়ে যায়। হ্যাঁ সবকিছুটাই আছে না। তাই দেখো তখনকার টাইমে শ্রী রামকৃষ্ণ দেব দেখছেন যে তাকে যে শ্রী শারদামণিকে যে পড়ানো হয়েছে সেই জিনিসটা এখন খুলে দিতে হবে। তিনি তার স্বামী, আর এদিকে শারদামণি তো খুব ছোট বাচ্চা মেয়ে, এখন ওকে বুঝালেও হয়তো বুঝতে পারছে না। তাই যখন মা যখন শুয়ে আছেন তার ওই যে পড়ানো আছে সেইগুলো তার খুলে খুলে তার ফিরে দিয়ে দিয়েছেন। এখন বাচ্চা যে আছে সে অর্নামেন্টস, মেয়ে বাচ্চা যে থাকবে সে অর্নামেন্টস খুব ভালোবাসবে। আমরা দেখেছি, আমরা আগে যে স্কুলে ছিলাম সেখানে আমার কাছে ছোট বাচ্চা মেয়েরা ছিল, তাদের একটা ফান স্কুল খোলা হয়েছে। ওই ফান স্কুলে ছোট বাচ্চা মেয়েদের জন্য গুড়িয়া গুলো রাখা হতো, তাকে পরানোর জন্য কঙ্গন গুলো আনানো হতো, পাউডার লাগানো হতো, আর যা কিছু জাগতিক মেকআপের সামান আছে সেগুলো ওখানে থাকে। মেয়ে বাচ্চারা আপনি আপনি ওখানে গিয়ে দাঁড়িয়ে পড়বে কি এটাই করবে, কেন তাদের মনের ন্যাচারাল ভাব আছে নিজের সাজ শৃঙ্গার করতে বা বাচ্চাদের সাজ শৃঙ্গার করতে। তাই বলা হচ্ছে, তাই জিজ্ঞেস করে এটা আমাদের বাড়ির সব থেকে ইম্পর্টেন্ট অঙ্গ রয়েছে অর্নামেন্টস। এত ইম্পর্টেন্ট পাওয়ারফুল জিনিসটা হয় যে অর্নামেন্টস
আজকে যে তোমার কাছে আছে তাদের যেমন যদি মানো গোল্ড যদি মানো এত মুঠি যদি গোল্ড তোমার কাছে আছে ভেবে নাও যে বাড়িতে তুমি আছো তার মতো 10খানা বাড়ি তুমি কিনতে পারো। তাই হচ্ছে অর্নামেন্টস আর ভেরি ইম্পর্টেন্ট। আগেকার টাইমে অর্নামেন্টস গুলো মাটিতে পুঁতে রেখে দেওয়া হতো, লুকিয়ে দেওয়া হতো, তাকে বলা হতো সোনাটা মাটির ভিতরে আছে, তাই না? রূপগুলো ওখানে আছে, অনেকবার হীরা জওহরাত গুলো মাটির স্যার নিচে এইগুলো লুকিয়ে কি থাকতো। কি ট্রেজার বলে? আচ্ছা যাই হোক, এই সময়টা হচ্ছে সেই সময়ের অনুসার আগে যাচ্ছি যে আমাদের যে কথাটি যে মাকে নিয়ে হচ্ছে, মায়ের যে গয়নাটা খুলে দিয়ে ঠাকুর কি করলেন যে ফিরে দিয়ে দিলেন। এখন দেখো কি সুন্দর হচ্ছে, while Sarada was sleeping he silently took off the ornaments from her body and handed them over to his mother who returned them to their owner. এখন একটু টুইস্টের কথা আছে। অনেকবার হয় বাড়িতে যে যখন বাড়িতে বিয়ে হয় বাচ্চা মেয়ে আসছে তো হয়তো অনেকবার কেউ তার উপরে এমন দৃষ্টি রাখে যে এই লোকটি এত সুন্দর করে হার নিয়ে এসে সেই হারটা যদি আমরা নিয়ে যাই, হারটা যদি আমরা পেয়ে যাই, তো ওইভাবে তাদের মাথায় কানে যে আছে উল্টো বুদ্ধি দিতে শুরু করে আর মালটা নিয়ে গায়েব। তাই ornaments are very important in our own house, we keep them safe, ওকে সেভ করে রাখা হয় যে ফিউচারে আমার আবার কাজে লাগবে। এখানে যে হচ্ছে মা শারদা ছোট ছিলেন কিন্তু তিনি জগদম্বার অংশের তিনি অংশী ছিলেন বলে তিনি অর্নামেন্টস পছন্দ করতেন। আর আমরা দেখছি মা শারদার হাতে আজকেও আমরা দেখি সোনার যে বালা এখানে হাতে পরা রয়েছে, তোরা দেখেছো? স্যার হ্যাঁ স্যার। ছবিটা দেখি। দেখেছো তো? এই সোনার বালাটা শ্রী রামকৃষ্ণ দেব তাকে বানিয়ে দিয়েছিলেন। আর এই ডিজাইনটা যেটা করা হয়েছে সেটা শ্রী রামকৃষ্ণ দেব যখন মা সীতার দর্শন পেয়েছিলেন, মা সীতার হাতে এরকম ডিজাইনের বালা দেখেছিলেন। আর সেম বালাটা যেটা আছে শ্রী শ্রী মা শারদা দেবীর হাতের বালার জন্য করে দিয়েছিলেন যে তিনি। Maharaj, I have a question. হ্যাঁ বলো। Maharaj, why aren't widows allowed to wear ornaments? Why? Aren't widows allowed to wear ornaments? Yes, you are right. Your question is very much logical. কেন যে পড়তে দেওয়া হয় না? সব থেকে প্রথম কথা হচ্ছে যে সোসাইটির ভিতরে একটা স্ত্রী সে অন্য জনের উপর ডিপেন্ডেন্ট হয়ে থাকেন। সব থেকে বড় হয় যা তাদের বিয়ে হয়ে যায় তার স্বামীর উপর ডিপেন্ডেন্ট থাকে, আর যদি বিয়ে না হয় তো নিজের বাবার কাছে ডিপেন্ডেন্ট থাকেন, আর বাবা যদি না থাকে তো দাদার উপর ডিপেন্ডেন্ট থাকেন বা হয়তো ভাইয়ের ঘরে থাকেন। এখন কি হচ্ছে পুরুষ মানুষের এখানে যখন উপস্থিতি নেই, পুরুষ মানুষ বলতে গেলে তার স্বামীর যখন উপস্থিতি নেই, তাহলে এইগুলো অর্নামেন্টস পরলে লোকজনের চোখটা পড়বে আর তাদের লোভনীয় বস্তু ওদের চোখে দেখলে তারা ওর রক্ষা যদি না করতে পারে তাহলে মুশকিলে পড়ে যাবে, তাদের জানমালের হানি হতে পারে। শুভব্রত বুঝতে পারছো? তাই তাদেরকে বলা হয়, হ্যাঁ তাই তাদেরকে বলা হয় তারা যেমন এই জিনিসটাকে অ্যাভয়েড করে। যখন বাড়িতে পুরুষ মানুষ থাকে, ছেলে মানুষ থাকে, তখন দেখবে মায়েদের বুকের ভিতরে একটা সাহস থাকে, একটা শক্তি থাকে যে আমার কাছে আমার ছেলে আছে, আমার কাছে আমার স্বামী আছে। তারা ঠিকভাবে স্বতন্ত্রতার সঙ্গে ভালো কাপড় পরবে, ভালো করে মেকআপও ব্যবহার করবে আর ভালো অর্নামেন্টসও পরবে, কেন জানেন যে তার রক্ষা করার জন্য তার স্বামী তাদের কাছে রয়েছে। তাহলে শুভব্রত, you have asked very wonderful question. This is an arrangement in our society. না হলে গয়না যে কেউ পড়তে পারে। দেখো মা শারদা শ্রী রামকৃষ্ণ দেবের শরীর যাওয়ার পরেও গয়না পরলেন আর দেখিয়ে দিলেন যে এই যে তোরা সমাজের ভিতরে এইভাবে তোরা রাস্তা বানিয়ে রেখেছো যে বিধবাদের কোনো এরকম কাপড় পরতে নেই, এরকম পরতে নেই, একদম মিডিওকরের মাঝখানে রাস্তা দেখে দিলেন যে তিনি সোনার বালা পরে রেখেছিলেন। আর যখন তিনি দেখলেন যে দেখো তোরা ঘটনাচক্রে যখন আগে বড়বে, যখন শ্রী মা শারদা দেখছেন যে তার স্বামীর শরীর চলে গেছে আর চলে যাওয়ার পরে তিনি যেমন সমাজের রীতি আছে, ট্রেডিশন আছে,
যাদের শরীর চলে যায়, যাদের স্বামীর শরীর চলে যায়, তারা মহিলারা কি করে যে তারা হাত থেকে কঙ্গনটা খুলে দেয়, আর চুড়ি যদি থাকে কাচের তো তাকে ভেঙে দেওয়া হয়, মাথার উপরে এখানে যে সিন্দুর থাকে সেটাকে মুছে দেওয়া হয়, আর কাপড় যে এত রঙিন যে কাপড় মায়েরা পরে সেই কাপড়টা সরিয়ে দিয়ে সাদা কাপড় পরে নেওয়া হয়। তার মানেটা এটা থাকে যে এখন থেকে আমি আমিষ খাবো না, এখন থেকে আমি মাটিতে ঘুমাবো, এখন থেকে আমি একদম সাদা জীবন যাপন করব। কেন কি যে মানুষের কাছে আমি এসেছিলাম তার মানুষের জীবনটাকে আমি সম্পূর্ণভাবে কালারফুল করার জন্য একটা অন্য ঘরে যখন এসেছিলাম, তারপরে সে স্বামী নয় তো কার জন্য এটা সাজ শৃঙ্গার করিব, তার জন্যই ওদের জীবনটা খুব সাদগীপূর্ণ হয়ে যায়। বুঝলে শুভব্রত? বাকি অন্যরা শুনুক, কত সুন্দর প্রশ্ন মহারাজ। করেছে ছেলেটি। সুপর্বা, সামন্ত, Yes, শুনতে মহারাজ। পেরেছো? এই কথাটা খুব খুব ইম্পর্টেন্ট আছে। এই ট্রেডিশনটাই আমাদের ইন্ডিয়াতে চলছে, আর এই ট্রেডিশন অনুযায়ী আমাদের যখন মায়েরা যখন ইয়া আশেপাশে যারা যাদের স্বামী তার শরীর চলে যায়, আবরণীল শুনতে পেরেছো? আজকে খুব ইম্পর্টেন্ট কথাটি শুভব্রত জিজ্ঞেস করেছে, এই কথাটা খুব ইম্পর্টেন্ট আছে। আমি ভেবেছি রেকর্ড করে রেখেছি, তোরা চাইলে পরে শুনে নিতে পারবে, কিন্তু এই ইম্পর্টেন্ট কথাটি তুমি জিজ্ঞেস করলে তার থেকে তোমার মনের ভিতরে একটা সহানুভূতি জাগবে, মায়েদের প্রতি একটা সহানুভূতি, একটা এমন ইমপ্রেশন আসবে যে মানুষটি একটা রঙিন জীবন যাপন করছে, একটা সবাইদের সঙ্গে হাসি খুশি আনন্দের জীবন যাপন করছে, তার স্বামী যখন চলে যায় তখন কেমন একটা ব্ল্যাক এন্ড হোয়াইট হয়ে যাচ্ছে, এমন মনে হচ্ছে যেমন আজকে কালার টিভি দেখছি, কালকে ব্ল্যাক এন্ড হোয়াইট টিভি দেখছি, এটা প্রমোশনের বজায় ডিমোশন হয়ে গেল। এইরকম জিনিসটাই মা দেখিয়ে দিলেন যে না, যে মানুষরা যে যাদের শরীর চলে গিয়েও তারা ওই রকমই থাকবে। কেন শ্রী রামকৃষ্ণদেব তাকে দর্শন দিয়ে বলেছিলেন যখন তার শরীর চলে গেছিল, আর তিনি চুড়িগুলোর নামাচ্ছিলেন, এই সিঙ্গার যেটা মানুষের যে বিয়ে হওয়ার পরে যে সিঙ্গারটি করে সেটা খুলছিলেন, শ্রী রামকৃষ্ণদেব তাকে দর্শন দিয়ে বলেছিলেন কি গা তুমি এইসব খুলছো কেন, আমি তো এই ঘর থেকে ওই ঘরে গেলাম। তার মানেটা হচ্ছে এই শরীরটা ছাড়লাম, আবার অন্য শরীরের দিকে ইয়া অন্য রূপে আমি আছি, তুমি কখনো বিধবা হবে না। তাহলে মানেটা হচ্ছে যখন আমি আমাদের স্বামীকে যদি ঈশ্বরের রূপে যদি দেখতে পাই, তখন ঈশ্বরের না কখনো মৃত্যু আছে না জন্ম আছে, আমি তো সবসময় আছি। তাই এই ভাবটাই রেখে শ্রীমা সারদা দেবী সবসময় তার হাতে বালা আছে, তার যে কাপড়টা থাকে সেটা লাল পাড়ের কাপড় আমরা পরাই, আজকেও মাকে আমরা খুব সুন্দর শাড়ি পরিয়ে সাজাই, যে মা আজকেও ওই রকমই সাজতে পছন্দ করবে যেরকম তার বিয়ের সময় সেজে ছিল। তাই এই যে চ্যাপ্টারের এই লাস্ট পার্টটা খুব ইম্পর্টেন্ট ছিল, এমনি পড়তে গেলে বুঝতে পারবে না, এমনি পড়তে গেলে জানা যায় না যে এক একটা প্যারাগ্রাফের পিছনে কত ইম্পর্টেন্ট জিনিসটা রয়েছে। তাহলে আজকের এই আমরা পার্টটা এখানে শেষ করি। দেখো ম্যারেজ যে এত সুন্দর একটা চ্যাপ্টার আমরা পড়লাম, প্রথম প্যারাগ্রাফে কি ছিল, ম্যাডম্যান বলে কথা এসেছিল, সেকেন্ড প্যারাগ্রাফে কি হলো যে শ্রী রামকৃষ্ণ ইজ গড ম্যান, থার্ড প্যারাগ্রাফে কি আছে তাদের ডিভাইন কনসার্টের সঙ্গে বিয়ে হওয়া। এটা হচ্ছে এই তিনটা প্যারাগ্রাফ তিনটা দিক আমাদেরকে বুঝিয়ে দিচ্ছে। তাই এটার উপরে ডিসকাশনটা ভারী ডিসকাশন হওয়ার দরকার ছিল। তোমাদের প্রজেক্টটা তোমাকে লিখে রাখলাম, ঠাকুরমা স্বামীজির জীবন থেকে তুমি দেখতে পাচ্ছ, সঙ্গে সঙ্গে জাগতিক অর্থেও তোমাদেরকে খুব বুদ্ধিমান হতে হবে। জিজ্ঞেস করবে হোয়াট আর দ্য অর্নামেন্টস হুইচ মাদার্স আর বিয়ারিং, এক পয়েন্ট মিনিমাম তোমাদেরকে বলতে পারলাম, মিনিমাম 25 নেমস ইউ মাস্ট পুট আউট। তোমার ঘর থেকে জানবে, গুগল বাবা থেকে পরে জানবে। তাই what are the ornaments which you are having in your house, what your parents mummy daddy তারা যারা আছেন তারা কি রকম অর্নামেন্টসটা আমাদের ঘরে থাকে, রূপোর কি হয়, সোনার কি হয়, হীরার কি হয়, এটা তোরা জানবে, জিজ্ঞেস করবে, তারপরে তাদের ভ্যালু সম্পর্কে তোরা একটা ডিসকাশন করবে যে কত ভ্যালু থাকে এই অর্নামেন্টস এর, আর এই অর্নামেন্টসটা একজন ঘরের মহিলা পরেন। তুমি ভাবতে পারো অর্নামেন্টস ইয়া ভালো দামি জিনিস কারা পরে, যারা এই পৃথিবীতে সব থেকে বড় মহৎ কাজ করছে তারাই পড়ছে। তার মানেটা হচ্ছে আমাদের সমাজের ভিতরে মহিলার স্থান এতই বড় দিয়েছে যে এই অর্নামেন্টস পুরুষরা না পরে স্ত্রী জনরা পরে। তার মানেটা হচ্ছে তারা নিজের পেটে
একটা বাচ্চাকে জন্ম দেয়, এই যে জন্ম দেওয়ার যে শক্তিটা পুরুষের কাছে নয়, এটা স্ত্রীদের কাছে আছে। তাই তাদেরকে ভগবান আশীর্বাদ করেছে যে তারা খুব সুন্দর সেজে থাকতে পারবে, খুব সুন্দর ভাবে থাকতে পারবে। আর দুনিয়ার সব থেকে ভালো জিনিস যে স্বামী হয় সে গিয়ে নিজের স্ত্রীকে দেন, যে সন্তান হয়ে গিয়ে সব থেকে প্রথম মাকে দেয়। এই কেন, কারণটা কি আছে, যে স্ত্রীর সম্মানটা এত জগতের ভিতরে আছে, কেন সে একজন মা হবে या মা হয়েছেন বা মা আছেন, এই জন্য স্ত্রীর স্থানটা সব থেকে ইম্পর্টেন্ট। আর প্রত্যেকটা স্ত্রীর জীবনে পুরুষ থেকে বেশি এই ম্যারেজটা থাকে, বিবাহ। বিবাহের মানেটাই হচ্ছে একটা স্ত্রী নিজের ঘরটা ছেড়ে অন্যজনের ঘরে গিয়ে তার ঘরে আলো করিবে, আর সঙ্গে সঙ্গে তার জীবনটার ভিতরে নিজের সংস্কারটা দিয়ে সন্তান দেবে। এটা হচ্ছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট জিনিস, যেটা আজকে শুভব্রত জিজ্ঞেস করেছিল যে বিধবা স্ত্রী যারা থাকে তারা কেন যে আভূষণ পড়তে পারবে না। শুভব্রত, এই প্রশ্নের জন্য তোমাকে অশেষ ধন্যবাদ, খুব ভালো প্রশ্ন করেছে, তার জন্য তালি দিয়ে দাও সবাই, খুব ভালো। এই যে প্রশ্ন করেছে তাকে অ্যাপ্রিসিয়েট করতে হবে, এটা হচ্ছে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। আচ্ছা, সেকেন্ড যে পয়েন্টটা যে তোমাদেরকে বলেছিলাম, যে দেখো বিবাহ একটা সংস্কার, আমরা একবার আগে ডিসকাস করেছিলাম। এই বিবাহ একটা সংস্কারের ভিতরে তোরা দেখবে তারা অগ্নিকে সাক্ষী মেনে তারপরে তার চারিদিকে 7খানা vows গ্রহণ করে। এই vows-টা কি আছে, নিজের ঘরে সবাই মাতা পিতাকে জিজ্ঞেস করিবে, না হলে গুগল বাবা ইজ দ্য লাস্ট পারসন, ঠিক আছে, না হলে বাংলা যে চ্যানেল থাকে তার ভিতরে অনেকবার এরকম নাটকগুলো আসে, সেটাতেও তারা দেখতে পারবে যে এই 7টি কি প্রতিজ্ঞা থাকে, এটা তোরা দেখবে। আর পরে যদি হয় একটা নেক্সট উইক তোরা আমাকে ইমেল করে দিতে পারবে। You will get wonderful type of projects, so many versatile things are going on in our class, and I feel happy that you are growing so much. তোরা স্পিরিচুয়ালিটির ভাবে বলো বা জাগতিক অর্থে হো, আমরা দোনো দিকেই তোমাদেরকে প্রোগ্রেস দেখতে চাই। তাহলে আজকের ক্লাস আজকে এখানেই শেষ করা হোক। With all my best wishes and blessings, আমরা আজকে তাহলে ওম শান্তির মন্ত্রটা একসঙ্গে করো। আগে সব মিলে একসঙ্গে করিবে, অন করে নাও, তোমাদের মিউট অফ করে নাও, আনমিউট করে নাও, রেডি, 1 2 3। ওম শান্তি 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 হরি ওম তৎসৎ। শ্রীরাম কৃষ্ণ প্রণমস্তু। Very good. Thank you, boys. Wish you all the best. রাখছি। বাই মহারাজ। ভালো থাকবে সবাই। Thank you, মাস্ক Maharaj. ব্যবহার করবে, স্যানিটাইজার ব্যবহার করবে, আর ভালো করে খাবে দাবে, ঘরের ভিতরে উছলকুদ যা করতে হবে ঘরের ভিতরে করবে। সৃজন হ্যাঁ, জানা, মহারাজ, তোমার thank হেয়ার you. খুব ভালো লাগছে, খুব ভালো হ্যাঁ, করে মহারাজ, আজকে thank you. চুলটা অনেক বাড়িয়ে দিয়েছো দেখছি না, ঠিক আছে, ভালো থাকবে, রাখছি বাবু। হ্যাঁ, বাই মহারাজ, মহারাজ। thank you. আজকে মহারাজ প্রণাম রিদ্ধিমানকে নেবেন। দেখা হয়নি। রিদ্ধিমান, তুমি বড় বুদ্ধিমান, তোমার মুখটা আজকে দেখতে পেলাম না। রিদ্ধিমান আছো তো? রিদ্ধিমান, আর ইউ হ্যাপি? Yes, Maharaj. মাঝে মাঝে একটু হাসি মুখটা দেখাবি, ঠিক আছে, রাখছি। বাই মহারাজ। হ্যাঁ, Maharaj, ভালো you থাকবে also সবাই। good Bye, wishes to Maharaj. you. The same good wishes to you. থ্যাংক ইউ বেটা। Yes, sir. Hey, Aditya, the host. What is it? End Maharaj, করে দিন। mute recording in progress করে রেখে চলে গেল। আরে তো তাহলে কি করা যায় বলতো? তুই এটাকে সেভ করে পাঠিয়ে দিতে পারবি গ্রুপে? হোয়াটসঅ্যাপে অত বড় যাবে না। কিন্তু ও তো ইউটিউবেও পারবে না। মিটিংটাকে এন্ড করে দিচ্ছি। আরে না রে, মিটিংটা এন্ড করবি তুই, রেকর্ডিংটা তোকে করতে হবে। কিচ্ছু হবে, মিটিং এন্ড করলে সবকিছু এন্ড হয়ে যাবে। তাহলে আমাদের রেকর্ডিং